দোষীদের শাস্তি চাই, শাস্তি নয় ফাঁসি চাই, রবিবারের মধ্যে ফাঁসি চাই, রবিবারের মধ্যে ফাঁসি চাই। সিবিআই কে রোববারের মধ্যে দিয়ে দিতে হবে মামার বাড়ির আবদার, মামার বাড়ির আবদার, মামার বাড়ির আবদার কি আপনার এসপি দাসও যাবে, আপনিও যাবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। ফাঁসি চাই, ফাঁসি চাই, শাস্তি নয় ফাঁসি চাই, রবিবারের মধ্যেই ফাঁসি চাই। কেন রবিবারের মধ্যে ফাঁসি চাই? কেননা রবিবারের মধ্যেই কলকাতা পুলিশ এই যে আরজিকর কাণ্ড, সেই আরজিকর কাণ্ডের তদন্ত শেষ করার কথা বলেছিল। কলকাতা পুলিশ বলেনি, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নির্যাতিতার বাবা মাকে কথা দিয়েছিলেন যে রবিবারের মধ্যে যদি কলকাতা পুলিশ তদন্ত শেষ না করতে পারে তাহলে তিনি সিবিআইকে দিয়ে দেবেন। অর্থাৎ কলকাতা পুলিশের উপরে তিনি নির্যাতিতার পরিবারকে ভরসা রাখতে বলেছিলেন, সময় চেয়েছিলেন, একটা সময় তিনি হাতে চেয়েছিলেন। কলকাতা পুলিশের জন্যই বলুন কিংবা তদন্তের স্বার্থেই একটা সময় তিনি নির্যাতিতার পরিবারের কাছে চেয়েছিলেন, কিন্তু নির্যাতিতার পরিবার সেই সময়টুকুও দেয়নি, বিরোধীরা সেই সময়টুকুও দেয়নি। তার আগেই কলকাতা হাইকোর্টে মামলা হয়ে গেছে, আর কলকাতা হাইকোর্ট দেরি না করে একেবারে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলা, এই যে তদন্ত, সমস্ত কিছু সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। আর এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগটা হচ্ছে যে কেন কলকাতা পুলিশের উপরে ভরসা রাখা হলো না, কেন তার প্রশাসনের উপরে, তার সরকারের উপরে নির্যাতিতার পরিবার কিংবা বিরোধীরা ভরসা রাখলেন না। আর এই রাগের কথা বলতে গিয়েই এদিন তিনি কি বললেন রবিবারের মধ্যে ফাঁসি চাই। এখন এই যে কথা, এই যে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, বন্ধুরা আপনারা কি বলবেন? হাসবেন নাকি কাঁদবেন? সত্যি কথা বলতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন, যে জবাবটা দিয়েছেন, সেই জবাবটাই তো যুক্তিযুক্ত মনে হচ্ছে যে এটা কি মামাবাড়ির আবদার নাকি? কলকাতা হাইকোর্ট তো আর এমনি কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার সিবিআইয়ের হাতে দেয়নি, কেননা কলকাতা হাইকোর্ট দেখেছে যে 4 দিনে কলকাতা পুলিশ কতটুকু তদন্তের কি করেছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বিরোধীদের পথ অবরোধ কিংবা প্রতিবাদ, তার পাল্টা একটা কর্মসূচি শুরু করেছেন। আর সেই পাল্টা কর্মসূচিটা কি? পাল্টা কর্মসূচিটা হচ্ছে যে তিনি তৃণমূলের নেতা কর্মীদের জেলায় জেলায়, ব্লকে ব্লকে রাস্তায় নামতে বলেছেন, এবং রাস্তায় তিনি নিজেও নেমেছেন। আজকে তিনি কলকাতায় রীতিমতো তার যে সেই পুরনো চিরাচরিত স্টাইল, সেই স্টাইলে হেঁটে প্রতিবাদ জানিয়েছেন এবং মঞ্চে হাজির হয়ে 1.5 ঘন্টার ওপর ভাষণ দিয়েছেন। ভাবুন একবার, এই যে ফাঁসির দাবি, সেই দাবি জানাতে তিনি 1.5 ঘন্টার উপরে ভাষণ দিয়েছেন, যে কাজটা তিনি ভোটের সময়েও করেননি। ভোট প্রচারের সময় যে জনসভাগুলো তিনি করেন, সেগুলোতে খুব বেশি হলে 40 থেকে 45 মিনিট ভাষণ মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে দেখা গেছে। এবারে লোকসভা ভোটে তো সেটা কমে গিয়ে প্রায় 15-20 মিনিটে ঠেকেছিল, 30 মিনিটে ঠেকেছিল। কিন্তু এদিন এই যে আরজিকর কাণ্ড, সেই কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে টানা প্রায় 1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা 20-25 মিনিট বলতে হলো, ভাষণ দিতে হলো। আর সেই ভাষণে উঠে হলো কি, তার জীবনের যত সব লড়াই, সিপিএমের সময়ে কি হয়েছে, সিপিএম কি করেছে, সিপিএম কিভাবে তার মাথা ফাটিয়েছে, তার কোমর ভেঙে দিয়েছে, যা প্রত্যেকটা বক্তব্যে তিনি বলেন, সেই তার জীবন কাহিনী আবারও এদিন তিনি শুনিয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকদের। ভুল হলো তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মহিলাদের। কেননা এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের একটা জায়গায় এটাও উঠে এসেছে যে লক্ষ্মীর ভাণ্ডারের উপরে নাকি বিজেপির নজর। বিজেপি লক্ষ্মীর ভাবতে অবাক লাগে যে তিনি গেছেন এই যে আরজিকর কাণ্ডের প্রতিবাদ, সেই প্রতিবাদ করতে, দোষীদের শাস্তি চাইতে, মানে রবিবারের মধ্যে ফাঁসি চাইতে, আর সেখানে কিনা তিনি নিজের জীবনের প্রসঙ্গ টেনে, নিজের জীবনের সমস্ত লড়াইয়ের কাহিনী টেনে লক্ষ্মীর ভাণ্ডারে গিয়ে গল্প শেষ করছেন। ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা চাপে পড়েছেন, একদম চাপে পড়ে গেছেন। তিনি কিন্তু রীতিমতো মহা ফাপড়ে পড়ে গেছেন। যেভাবে দিনের পর দিন এই আরজিকর কাণ্ড একেবারে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে, সেটা যে এক্ষুনি আটকাতে হবে, আর যে সময় নেই, সেইটা তিনি হয়তো বুঝতে পেরেছেন। আর বুঝতে পেরেছেন বলেই কিন্তু তিনি আজকে নিজেই রাস্তায় নেমে পড়েছেন এবং প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি ভাষণ দিয়েছেন, বক্তব্য রেখেছেন। সেই সঙ্গে তৃণমূলকে এই নির্দেশটাও দিয়েছেন যে আগামী 2 দিন অর্থাৎ 17-18 তারিখে জেলায় জেলায়, পঞ্চায়েতে পঞ্চায়েতে মানুষকে বোঝাতে হবে যে কিভাবে নাকি এই আরজিকর কাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানো হচ্ছে।
সোশ্যাল মিডিয়া কিভাবে সরকারের বদনাম করছে সেই সব নিয়ে মানুষের কাছে তৃণমূলের কর্মী সমর্থকদের পৌঁছানোর জন্য এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। আর সেই নির্দেশ দিতে গিয়ে তিনি ঠিক কি বলেছেন বন্ধুরা ছোট্ট করে দেখুন। হাতরাসে কজনকে পাঠিয়েছিলেন? উন্নয়তে কাকে পাঠিয়েছিলেন? দিল্লিতে যখন এনআরসির নামে গাদা গাদা লোক খুন হয়ে গেল কটা টিম পাঠিয়েছিলেন? আজকে বাংলায় একটা ইঁদুর কামড়ালেও আপনাকে 55টা 154টা টিম পাঠাতে হয়। লজ্জা করে না? আমাকে আপনারা যা ইচ্ছে বলুন, আমার গায়ে ফসকা পড়বে না। আমি মার খেতে খেতে একটা জীবন্ত লাশ হয়ে গেছি। আমি যতদিন বাঁচব মানুষের কাজ করব। আমাকে চমকানি দেখাবেন না সিপিএম বিজেপি, আমাকে ধমকানি দেখাবেন না সিপিএম বিজেপি। আমরা নির্বাচন না করে নিজে নিজে জিতে আসিনি। আমাদের নির্বাচন পরিচালনা করেছেন ইলেকশন কমিশন অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। একটাও রাজ্য পুলিশ ছিল না, টোটালটাই সেন্ট্রাল পুলিশ। আজকে হেলথ মিনিস্টার আপনি বড় বড় কথা বলছেন, কেন এখনো আমাদের ন্যাশনাল হেলথ মিশনের টাকা আটকে রেখে দিয়েছেন? জবাব দিন, জবাব দিন, জবাব চাই। আপনি ফোন করে করে বলেননি অনেক জায়গায় সব স্ট্রাইক বানাও। বিজেপি কি ভাবছেন? বাংলাদেশে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এত ছাত্র মারা গেছে, আমরা বাংলাদেশ নিয়ে কথা বলতে পারি না। আমি বলিও না, তাই এটা দেশের ব্যাপার, দেশ দেখবে। কিন্তু আমরা শুধু ভদ্রতা করব আর আপনারা ভাববেন আমরা দুর্বল হয়ে গেছি, এটা নয়। সামলান দেশ। লজ্জা করে না? বাংলার কাছে বাংলায় কোনো ঘটনা ঘটলে বাংলার রাজ্য সরকার, বাংলার প্রশাসন এনাফ টু ট্যাকেল দ্য সিচুয়েশন, এনাফ টু টেক দ্য অ্যাকশন। কামদুনির কেসে আমরা দুজনকে ফাঁসি দিয়েছিলাম, জেনে রাখুন। কোর্ট দেয়নি দিতে, তারা দিয়েছিল যাবজ্জীবন। এবারে আমরা ছাড়বো না, এবারে আমরা চাই ফাঁসি দিতে হবে। বন্ধুরা বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বারবার মেজাজ হারানো, তার বক্তব্যের মাঝে কিন্তু তিনি এদিন বেশ কয়েকবার মেজাজ হারিয়েছেন। তো এই যে মেজাজ হারানো এবং মেজাজ হারিয়ে তিনি যেভাবে বিজেপিকে আক্রমণ করেছেন, সিপিএমকে আক্রমণ করেছেন, তাতে কি কোথাও এটা প্রমাণ হয় না যে তিনি কি ধরনের মানসিক চাপের মধ্যে পড়েছেন? প্রশ্ন উঠছে, অনেকেই প্রশ্ন তুলছেন, বিশেষ করে বিরোধীরা যেটা প্রশ্ন তুলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এত তাড়াতাড়ি দোষীদের ফাঁসি চাইছেন কেন? রবিবারেই ফাঁসি দিতে হবে। কাকে ফাঁসি দিতে হবে? সেই সঞ্জয় রায়কে ফাঁসি দিতে হবে। ওই একজনই তো এখন পর্যন্ত ধরা পড়েছে, তাকে কলকাতা পুলিশ ধরেছে এবং তাকেই ফাঁসি দিতে হবে এমনটাই তো দাবি করছেন তিনি, যে রবিবারের মধ্যে ফাঁসি দিতে হবে। তো রবিবারের মধ্যে কাকে ফাঁসি দেওয়া যাবে? তো সেই সঞ্জয়কেই তিনি এত তাড়াতাড়ি কেন ফাঁসি কাটে ঝোলাতে চাইছেন? অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই সিপিএম আমলের ধনঞ্জয়ের কথা বলেন যে নির্দোষ নাকি ফাঁসিতে ঝুলে গেছে। তো ঠিকঠাক দোষীদের খুঁজতে গেলে তো সময় লাগবে, তদন্তে তো সময় লাগবে, এবং তদন্তের পর সত্যি কেউ দোষী কিনা, অভিযুক্ত দোষী প্রমাণিত হলো কিনা, তার জন্য তো কোর্টকে, আদালতকে সময় দিতে হবে। এবং এই অভিযুক্তদের তালিকায় তো এদিন সন্দীপ ঘোষেরও নামটা উঠে গেছে। সেই সন্দীপ ঘোষ, যেই সন্দীপ ঘোষকে তিনি সেই আরজিকর মেডিকেল হাসপাতালের অধ্যক্ষ করে রেখেছিলেন, এবং শুধুমাত্র অধ্যক্ষ করে রাখাই নয়, যখন এই আরজিকরের নৃশংস ঘটনা ঘটল তখন চাপে পড়ে তো তাকেই তিনি 4 ঘন্টার মধ্যে ওই আরজিকর থেকে সরিয়ে মেডিকেল কলেজে, ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করেছিলেন। আর এই সন্দীপ ঘোষকেই তো কলকাতা পুলিশ নাকি জিজ্ঞাসাবাদ করেও করেনি। 34 জনের পর 35 জনের পর নাম রেখেছিল, ভাবছিল যে তাকে নাকি জিজ্ঞাসাবাদ করবে। তো সেই সন্দীপ ঘোষকেও তো এদিন সিবিআই তুলেছে। তাহলে এই যে রবিবারের মধ্যে ফাঁসি চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই দাবিটার মধ্যে কি প্রমাণিত হচ্ছে? কেন তিনি এত তাড়াহুড়ো করছেন? ফাঁসি তো অবশ্যই হওয়া উচিত, যে বা যারা দোষী তাদের তো অবশ্যই ফাঁসি কাঠে ঝোলানো উচিত। এই নিয়ে তো কেউ দ্বিমত দিচ্ছেন না। কিন্তু প্রশ্ন উঠছে যে একজনই দোষী নাকি এর পেছনে আরও বড় কোনো মাথা আছে, এর পেছনে আরও কোনো বড় রহস্য রয়েছে? সঞ্জয় রায়ের পাশাপাশি আরও কাউকে ফাঁসি কাঠে ঝোলানোর প্রয়োজন রয়েছে। এমনটা তো নয় যে সেই ধনঞ্জয়ের মতো করেই এই সঞ্জয় রায়ও বলির পাঠা হচ্ছেন, বড় মাথারা পেছনে থেকে যাচ্ছে। এই প্রশ্নগুলো রয়েছে বলেই তো তদন্ত, সিবিআই তদন্ত করছে।
অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের হাতে তদন্ত যেতেই তিনি বলছেন রবিবারের মধ্যে ফাঁসি চাই। তিনি কলকাতা পুলিশের জন্য নিজে 1 সপ্তাহ 10 দিন সময় চেয়েছিলেন, অথচ সিবিআইয়ের জন্য তিনি নিজেই সময় বেঁধে দিচ্ছেন 4 থেকে 5 দিন। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী বাংলার মানুষকে কি বার্তা দিতে চাইছেন, কি বলতে চাইছেন, কি বোঝাতে চাইছেন? সত্যি সত্যি কি তিনি দোষীদের ফাঁসি চাইছেন, নাকি ওই যে বিরোধীদের যুক্তি, বিরোধীদের দাবি, বিরোধীদের অভিযোগ যে কাউকে বাঁচাতে চাইছেন? কাউকে বাঁচানোর জন্য তিনি তাড়াহুড়ো করে দোষীকে ফাঁসি কাঠে ঝোলানোর দাবি তুলছেন। এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে উঠছে এবং এই প্রশ্নেরই জবাব দিতে গিয়ে স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী সেই মামাবাড়ি আবদারের কথা বলেছেন। আর মামাবাড়ি আবদারের কথা বলতে গিয়ে ঠিক তিনি কি বলেছেন বন্ধুরা দেখুন। এই সন্দীপ ঘোষের তো গুণের শেষ নেই। 2021 সালে ভালো পাটাকে ব্যান্ডেজে জড়িয়েছিলেন উনি, সীমাহীন কৃতজ্ঞতা বোধ আছে। পশ্চিমবাংলার মানুষকে টুপি পরিয়েছেন 21 সালে, ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেরিয়েছেন। তো সেই অপকর্মটা করেছে সন্দীপ ঘোষ, তাই তিনি চিৎকার করে বুকে বেড়াচ্ছেন রাম বাম বাম রাম, রাম বাম সন্দীপ ঘোষ দিতেন খাম। থেকে অদ্যাবধি 3.5 বছরে যে মামলা সিবিআই নেয়নি, আপনি আসামিদের অ্যারেস্ট পর্যন্ত করেননি। চার্জশিট দূরের কথা, চার্জশিট পর্যন্ত দেননি, সাপ্লিমেন্টারি চার্জশিট তো দূরের কথা। উল্টো দিকে আপনি কি করেছেন? কামদুনিতে বারাসাত কোর্ট যাদেরকে ফাঁসির অর্ডার দিয়েছিল, আপনার দলের নেতা 19টা পিপি চেঞ্জ করে, 19টা পিপি আপনি হাইকোর্টে চেঞ্জ করেছেন আপনার ল ডিপার্টমেন্ট করে, তাদের ফাঁসির দণ্ডাদেশ থেকে বেকসুর খালাস করেছেন। কামদুনির নির্যাতিতা মৃতার ভাইকে আপনি সিকিউরিটি দেননি, টুম্পা মৌসুমীকে আপনি সিকিউরিটি দেননি, আপনি সিকিউরিটি দিয়েছেন লোয়ার কোর্টে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত, পরবর্তীকালে আপনার সিআইডি এবং আপনার পিপির সৌজন্যে যারা হাইকোর্ট থেকে খালাস পেয়েছে তাদের বাড়িতে আপনার এখনো পুলিশ বন্দুক নিয়ে পোস্টিং হয়ে আছে, তারা আপনার ভোট করায়। আর আমি যেদিন মহিলাদের নিয়ে কামদুনিতে মিছিল করেছিলাম, মিছিলে আপনার লোকেরা পাথর ছুঁড়েছে, আমাদের লোকেরা গাড়ি ভেঙেছে, আমাদের বারাসাতের পার্টির জিএসের। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে মুখ্যমন্ত্রীর এই যে হাস্যকর একটা দাবি, বিরোধীরা হাস্যকরই বলছেন যে নির্ঘাত তৃণমূল নেত্রী খেপেছেন, এমনটাই তো দাবি করছেন বিরোধীরা। তো সেই কথাটাই যেন এদিন শুভেন্দু অধিকারীর যে কটাক্ষ, মামাবাড়ির কটাক্ষ, সেই কটাক্ষের মধ্যে কিন্তু ফুটে উঠছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রণকৌশল, যে আগামী 2 দিন তৃণমূলের কর্মী সমর্থক নেতাদের জেলায় জেলায় ব্লকে ব্লকে নেমে এ ব্যাপারে আন্দোলন করতে হবে, প্রতিবাদ করতে হবে, ফাঁসির দাবি করতে হবে এবং রবিবারের মধ্যে ফাঁসি করতে হবে, এতে কি কোথাও সিবিআইয়ের যে তদন্ত, সেই তদন্তের বিরুদ্ধে বাংলার মানুষকে কিংবা তৃণমূলের কর্মী সমর্থকদের খুঁচিয়ে দেওয়ার একটা কি চেষ্টা চলছে না? এই প্রশ্নটাও কিন্তু অনেকেই তুলছেন। তবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।